দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি 4টে 4 দিক। আর প্রথমেই যে খবর দিকে নজর রাখবো, স্বাস্থ্য পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। বিষ্ণুপুরের আমতলায় বৈঠকে ডায়মন্ড হারবারের সাংসদ চিকিৎসক সম্মেলনে ডাক্তার শান্তনু সেন সহ অন্যান্যরাও উপস্থিত রয়েছেন। বিষ্ণুপুরের আমতলাতেই বৈঠকে ডায়মন্ড হারবারের সাংসদ। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ডায়মন্ড হারবার নিজের লোকসভা কেন্দ্রে, সেখানেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 মাস ধরে এই স্বাস্থ্য শিবির চলবে বিষ্ণুপুরের আমতলাতে। সেখানেই স্বাস্থ্য পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি, যেখানে বিষ্ণুপুরের আমতলাতে বৈঠকে ডায়মন্ড হারবারের সাংসদ, পাশাপাশি শান্তনু সেন সহ অন্যান্যরা তারাও উপস্থিত রয়েছেন। 1200-রও বেশি চিকিৎসক তারা উপস্থিত থাকবেন এই স্বাস্থ্য শিবিরে, এবং সেখানেই আগামী 1 মাস ব্যাপী এই স্বাস্থ্য শিবির চলবে। নিজের লোকসভা কেন্দ্রে সেখানেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরে ঘরে কোভিডে আক্রান্তর সময় আপনারা সবাই ডেফিনেটলি মনে আছে যে কিরকম পরিস্থিতির সূচনা হয়েছিল। সেই সময় প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে যে ইন্ডিভিজুয়াল টেস্টিং থেকে শুরু করে প্রিভেন্টিভ মেজার্সগুলো যে সংবিধান মানেন না মোদি, কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রানী রাসমণি রোডে ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূলের সংখ্যালঘু সেলের সমাবেশে কেন্দ্রকে তোপ দাগলেন তিনি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে সংবিধান মানেন না মোদি, কেন্দ্রকে কাঠগড়ায় এই বিষয় নিয়েই তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংখ্যালঘু সেলের সমাবেশের আয়োজন করা হয়, এবং যেমনটা বারবার রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে রাজ্যের সঙ্গে ওয়াকফ বিল নিয়ে কোনো রকম আলোচনাতেই যায়নি কেন্দ্র, এবং আজকে এই বিষয় নিয়েই ওয়াকফ বিলের বিরোধিতা করে তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, বারবারই রাজ্যের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে ওয়াকফ বিল নিয়ে কোনো রকম ভাবেই আলোচনা করা হয়নি, কেন্দ্র তাদের সঙ্গে আলোচনা করেনি। আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সমাবেশ থেকে সেই কেন্দ্রকেই কাঠগড়ায় তুললেন। দেখো, ওয়াকফ বিল সংশোধনী বিল যেটি 2024 নতুন করে আনা হয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছে, সেখানে নাদিমুল হক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সদস্য রয়েছেন। কিন্তু যেভাবে এই কমিটির চেয়ারম্যান নিজের উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে পরিচালনা করছিলেন, তাতেই কিন্তু ইন্ডিয়া জোটের সদস্যদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের 2 সাংসদও তারা বয়কট করেছিলেন। সেই রকম একটি পরিবেশে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে তারা পথে নেমেছিলেন। তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশাররফ হোসেন আজকে দাবি করেন যে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি রক্ষার জন্য তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দেবেন। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্যে এই বিলটিকে লোকসভায় এনেছেন, এবং অন্যদিক থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে সংবিধানের যে পরিকাঠামো রয়েছে, প্রিয়াম্বল রয়েছে, তাকে মান্যতা না দিয়ে এখানে ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের, সেখানে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বিশেষ করে রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও কিন্তু আলোচনা করা হয়নি। নিজেদের মর্জি মাফিক এই বিল সংশোধনী বিলটিকে লোকসভায় বিজেপি এনেছিল। তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত এই সম্পত্তিকে রক্ষা করার চেষ্টা করবেন, এবং সেখানে বেশ কিছু প্রশ্ন তিনি তুলেছেন। যে চেয়ারম্যান তিনি যে 20 জনকে নির্বাচিত করেছেন, তার মধ্যে মাত্র 5 জন রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং সেখানে আইনে যেটুকু রয়েছে যে সেখানে মিনিমাম 2 জন মহিলা, সংখ্যালঘু মহিলাকে রাখতে হবে। কিন্তু এই কমিটির চেয়ারম্যান তাও করেননি। অর্থাৎ সব দিক থেকেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিলটি নতুন করে পাস করানোর চেষ্টা করা হচ্ছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের কোনো প্রতিনিধি আর নেই, তারা সকলেই বয়কট করেছেন। ভারতীয় জনতা পার্টির সংখ্যাধিক্যের কারণে যদি বিলটিকে জোর করে পাস করানোর চেষ্টা করে, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন করবেন। বিভিন্ন ধর্মীয় সংগঠন ইতিমধ্যে পথে নেমেছেন। গত বৃহস্পতিবার জামায়াতে উলামা হিন্দ তারাও পথে নেমেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে। আজও তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকেও তারা আজকে পথে নামলেন। তারা বলেছেন যে শিল্পপতিদের হাতে সম্পত্তি তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই বিলকে
নতুন করে আনা হয়েছে। অর্থাৎ কেন্দ্রের এই বিল, যে বিলের বিরোধিতা বরাবরই করে এসেছে রাজ্য সরকার, আজকেও ফের তাই নিয়েই কাঠগড়ায় তোলা হয়েছে কেন্দ্রকে। আপাতত ধন্যবাদ। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে শোনাবো মোশাররফ হোসেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কি বলেছেন। চ্যালেঞ্জ থেকে সাফল্য। আজকে আমরা যে সভা ডেকেছিলাম স্বল্প দিনের নোটিশে মাননীয় মুখ্যমন্ত্রীর নামের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রীর লড়াই সংগ্রামের কথা সমগ্র মুসলিম মানুষ জানতে পেরেছিল যে ওয়াকফের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মাঠে ময়দানে লড়াই সংগ্রামে রাজপথে নেমেছেন। সেই সভাকে সফল করার জন্য যার যে সম্বল আছে নিয়ে এসে আজকে সব অতীতের সবগুলো সভাকে ছাপিয়ে গিয়ে যে ঢল নেমেছিল, জনসমুদ্র বঙ্গোপসাগরের গর্জন আমরা কলকাতার বুকে দেখলাম। তাতে আজকে থেকে বিজেপির এই ওয়াকফ বিল পাশ করার স্বপ্ন একেবারে রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। বিজেপির আজকের এই আওয়াজে কলকাতা থেকে ওয়াকফ বিল পাশ করার যে তাদের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেটা আজকে থেকে বিজেপির মাথা খারাপ হয়ে যাবে। আমরা কোর্ট কি করছে যায় না, এটাতে আমাদের মুসলিম মানুষজন তাদের সম্পত্তি রক্ষাতে, তাদের অধিকারকে রক্ষাতে প্রয়োজনে রক্ত দিয়ে, রক্তের কসম খেয়ে মাঠে নামবে। কিন্তু এই সম্পত্তি বিজেপিকে ঘুরপথে অশুভ শক্তি এনে ব্যাকডোর দিয়ে অন্ধকার গলি খুঁজছে বিজেপি এই সম্পত্তি দখল করার। সেই স্বপ্ন, রঙিন স্বপ্ন তাদের বাস্তবায়িত হবে না বলে এটা আমরা মনে করছি। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের মানসিকতা, ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ, সংবিধানের চোখ। ভারত সংবিধানটা কি যদি বুঝতে হয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয়, যে চোখ দিয়ে দেখতে হবে সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রিয়াম্বল। চোখকে বন্ধ করে অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না। আজ যদি মোদিজি আপনি অন্ধ হয়ে যেতে চান, ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না, ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই। অপরাজিত বিলে অনুমোদনের দাবিতে মিছিল, এই মিছিল করা হয় তৃণমূল মহিলা মোর্চার 2 মিছিল শহরে। যাদবপুর, গোলপার্ক, শ্যামবাজার, হেদুয়া পর্যন্ত এই মিছিল করা হয়। সেই মিছিলের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। অপরাজিত বিলায় অনুমোদনের দাবিতেই আজকের এই মিছিল। সেই মিছিলের আয়োজন করা হয়েছে যাদবপুর, গোলপার্ক থেকে একটি মিছিল, অন্যদিকে শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত এই মিছিল। দুটি মিছিলের ছবি তুলে ধরছে আপনাদের সামনে। দাঁড়াতে বলবো যাতে আমরা মিছিলটাকে চলে যাচ্ছে। 4:04 দিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছে, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, ফের বিতর্কে সাংসদ সৌগত রায়। বাংলাদেশ নিয়ে সংসদে আলোচনা চান সৌগত। দলের অনুমতি না নিয়েই আলোচনা চেয়ে চিঠি পাঠান তিনি। অনুমতি না নেওয়ায় ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে মন্তব্য করেননি সাংসদ সৌগত রায়। ফের একবার বিতর্কে জড়ালেন তিনি এবং বাংলাদেশ ইস্যু নিয়েই আলোচনা করতে চান, সেই নিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি এবং তাই নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ সৌগত রায় ফের একবার দলের মধ্যে অস্বস্তি বাড়ালেন এবং তাকে নিয়ে ফের একবার বিতর্ক তৈরি হলো, যেখানে সৌগত রায় তিনি দলের অনুমতি ছাড়াই বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করতে চান, সেই নিয়েই তিনি চিঠি পাঠান এবং যার কারণে ফের একবার বিতর্ক তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শাশ্বতী, সৌগত রায় তিনি দলের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই চিঠি পাঠালেন বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করার জন্য, ঠিক কি বিষয়ে, কেন এই ধরনের বিতর্ক তৈরি করলেন আরো একবার সৌগত রায়? বিতর্কের সম্মুখীন হয়েছেন সৌগত রায়। রাজনৈতিকবিদ, তিনি দীর্ঘদিনের সাংসদ, তিনি দলের অনুমতি ছাড়াই কিভাবে বাংলাদেশ ইস্যুকে সংসদে আলোচনা করতে চাইলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরে এবং এই বিষয় নিয়ে যথেষ্ট মাত্রায় ক্ষুব্ধ হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে খবর।
এবং যেখানে দলের তরফ থেকে ইতিমধ্যেই কোর কমিটি গঠন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে, যাতে করে শুধুমাত্র বিধানসভা নয়, রাজ্যসভা এবং লোকসভা সব জায়গাতেই দল কি নিয়ে কথা বলবে, তাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে, সেই বিষয়গুলোকে নির্ধারণ করে দেওয়ার জন্য কমিটি রয়েছে। সেখানে এই ভাবে নিজে থেকে একটি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে হঠাৎ করে কেন আলোচনা করতে চাইলেন সৌগত রায়, সেটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে দলের অভ্যন্তরে। যেখানে বারবার করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই বলেছেন যে ভারত সরকারের তরফে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে বাংলাদেশের মতন একটি আন্তর্জাতিক বিষয় নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি নিয়েই কিন্তু তারা সেই বিষয়েই স্ট্যান্ড থাকবেন বা সেই বিষয়টিকেই সমর্থন করবেন। এখানে অন্য কোনো মতামত দেওয়া বা মতামত তৈরি করার কোনো জায়গা নেই। সেখানে এই বাংলাদেশ ইস্যু নিয়ে হঠাৎ করে আজকে সংসদে কথা বলতে কেন চাইলেন সৌগত রায়, সেটা নিয়ে কিন্তু দলের অভ্যন্তর থেকে একাধিক মতবাদ উঠে আসছে এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টা নিয়ে যথেষ্ট মাত্রায় ক্ষুব্ধ হয়েছেন এবং এই বিষয় নিয়ে কেন তিনি কথা বলতে চাইলেন সেটি নিয়ে কিন্তু শৃঙ্খলা কমিটির তরফ থেকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা তাকে কোয়ারিজ তাকে করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। তবে সৌগত রায়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি এই বিষয় নিয়ে কোনো মতামত দিতে চাননি, কার্যত এগিয়ে গেছেন এই বিষয়টিকে। কিন্তু এই বাংলাদেশ ইস্যু নিয়ে আজকে হঠাৎ করে সংসদে কেন কথা বলতে চাইলেন বা আলোচনায় কেন তুলতে চাইলেন সেটা নিয়েই কিন্তু দলের অভ্যন্তরে একাধিক মতবাদ তৈরি হচ্ছে বা একাধিক জল্পনা তৈরি হচ্ছে। শাশ্বতী আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখবো ফের একবার সৌগত রায় তিনি বিতর্কে জড়িয়েছেন এবং যেখানে দলের কাছে কোনো রকম কোনো অনুমতি না নিয়েই সৌগত রায় তিনি চিঠি পাঠিয়েছেন এবং বাংলাদেশ ইস্যু নিয়ে তিনি আলোচনা করতে চান এবং সেই নিয়েই তিনি চিঠি দেন এবং এই বিষয়কে কেন্দ্র করেই ফের একবার বিতর্ক তৈরি করেছেন সাংসদ সৌগত রায়। এবং যদিও ভারত সরকারের তরফ থেকে যা পদক্ষেপ নেওয়ার তাই নেওয়া হবে, এক্ষেত্রে কেন তার এই মতামত সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যসভায় শেষ বেঞ্চে বসার আবেদন। সুখেন্দু শেখর রায়ের সামনের সারি থেকে পিছনের সারিতে বসতে চান সুখেন্দু শেখর। সুখেন্দু শেখরের আবেদনে জল্পনা, তৃণমূলের অন্দরে কৌশলে দলের সঙ্গে কি দূরত্ব বাড়াচ্ছেন সুখেন্দু শেখর, সেই জল্পনাই এই মুহূর্তে উঠছে। আমরা এই নিয়েই কথা বলবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শাশ্বতী, আরজিকর ইস্যু নিয়ে মন্তব্য করার পর থেকেই সুখেন্দু শেখর রায় তাকে নিয়ে দলের মধ্যেও অস্বস্তি বাড়ছে এবং যে আবেদন এই মুহূর্তে তিনি করেছেন যে সামনের সারি থেকে শেষের সারিতে গিয়ে তিনি বসতে চান, কোথাও গিয়ে কি দলের সঙ্গে তিনি দূরত্ব বাড়াতে চাইছেন? একেবারে এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট মাত্রায় জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ আরজিকর ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন সুখেন্দু শেখর রায়কে নিয়ে। তবে তারপর আবারও একটি বিতর্কের জল্পনা এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন গত সোমবার হয়ে যাওয়া জাতীয় কর্মসমিতির বৈঠকে তাকে ডাকা হলো না, সেখান থেকেও কিন্তু দলের একটি স্ট্যান্ড পয়েন্ট নিয়েও প্রশ্ন উঠছিল বারবার করে। তবে সেই বিষয়ে কিছুই জানাননি সুখেন্দু শেখর রায়। কিন্তু তারপরেই অর্থাৎ সোমবারের পরেই তিনি রাজ্যসভায় চিঠি দেন চেয়ারম্যান জগদীপ ধনকরের কাছে যে তিনি তার রাজ্যসভার আসন অন্য জায়গায় স্থানান্তরিত করতে চান। সেক্ষেত্রে যেখানে দ্বিতীয় সারিতে বসেন সুখেন্দু শেখর রায় এবং সেখান থেকে একেবারে পেছনের সারিতে চলে যেতে চেয়েছেন তিনি। সেক্ষেত্রে দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা নাকি বিতর্কগুলি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটি জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অভ্যন্তরেও। এবং ইতিমধ্যেই তিনি যে চিঠি দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যানকে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত তিনি নিতে চাইছেন এবং সেই কারণেই তার যে বসার আসন সেটিকে একটু পেছনের দিকে করে দেওয়া হোক, সেই দাবিতেই তিনি চিঠি পাঠান। এবং দলের তরফে এখনো এই বিষয়ে কোনো মতবাদ দেওয়া হয়নি এবং দেখা গেছে যে আরজিকর ইস্যুর সময়েও কিন্তু তৃণমূলের কোনো নেতা নেত্রী কেউই কিন্তু সুখেন্দু শেখর রায়কে নিয়ে কোনো বিরূপ মন্তব্য বা মতবাদ দেননি। সেখানে দলের একটি নিজস্ব সিদ্ধান্ত রয়েছে, এখানে জাতীয় কমিটির কর্মসমিতির মেম্বার বা সদস্য হওয়ার পরও তাকে দলের তরফে এই মিটিং এ ডাকা হয়নি। সেখানে তবে তার এই আবেদনের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়, কি বলা হয়, অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিদিন।
আরেকবার জানিয়ে রাখি, যেখানে সুখেন্দু শেখর রায় তিনি এই আবেদন করেছেন, সামনের সারি থেকে পিছনের সারিতে বসতে চান সুখেন্দু শেখর। 4:04 দিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। একনাথ শিন্ডের নতুন দাবি, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্ব না পেলে স্বরাষ্ট্র, অর্থ ও রাজস্ব দফতর দাবি করছেন। দাবি না মানলে মহাজোটী সরকারকে বাইরে থেকেই সমর্থন করবেন, সেই প্রস্তাবই দিয়েছেন এবং সব মিলিয়ে জট ক্রমশই বাড়ছে। এই নিয়েই পাশাপাশি বড় সিদ্ধান্তও নিতে পারেন একনাথ শিন্ডে, কারণ শিন্ডে বড় সিদ্ধান্ত নিলে গ্রামের বাড়ি যান, জানালেন শিবসেনা নেতা সঞ্জয় সিরসাদ। শিন্ডে শুক্রবার সাতারার গ্রামে বাড়িতে যান, কিন্তু কি সেই বড় সিদ্ধান্ত হতে চলেছে? সেক্ষেত্রে কি জোট ধর্ম মেনে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেবেন তিনি? আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই মুহূর্তে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? কার্যত বলা চলে যে একনাথ শিন্ডে, তার মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। সেক্ষেত্রে তিনি নতুন এই যে দাবি করছেন, কোথাও গিয়ে কি এটা এই মুহূর্তে দাঁড়িয়ে জটিলতা ক্রমশই বাড়াচ্ছে আরো? দেখো, আমরা যদি ঘটনাক্রম পরপর দেখি তাহলে 23 তারিখে ভোট গণনা হয়েছিল, তারপরে 4-5 দিন কোনো খবর হচ্ছিল না। আমরা বুঝতেই পারছিলাম যে নেতাদের মধ্যে প্রবল দর কষাকষি চলছে। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে মহারাষ্ট্রের 3 প্রধানের মিটিং হয়, অর্থাৎ দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের মিটিং হয়। সেই মিটিং গভীর রাত, প্রায় ভোররাত্র পর্যন্ত চলে, কিন্তু মিটিংয়ে কোনো ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সেই মিটিংয়ে, দিল্লির মিটিংয়েই কথা হয়েছিল যে পরদিন সকালবেলা শুক্রবার 3 প্রধান অর্থাৎ ফডনবিস, শিন্ডে এবং পাওয়ার তারা মুম্বাইতে মিটিং করে সরকার গড়ার ব্যাপারে আরও যা খুঁটিনাটি আছে সেগুলো ঠিক করবেন। হঠাৎ কাউকে না বলে শিন্ডে মুম্বাই ছেড়ে যান। মুম্বাই ছেড়ে তিনি সাতারা জেলায় তার গ্রামের বাড়িতে চলে যান এবং বৈঠকটি ভেস্তে যায়। এরপর থেকেই জোর জল্পনা শুরু হয় মুম্বাইয়ে সরকার গঠনের ব্যাপারে। সঞ্জয় সিরসাদ, শিবসেনার অন্যতম শীর্ষ নেতা, তিনি বলেন যে শিন্ডে সম্ভবত কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, কেননা যে কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে তিনি একবার গ্রামের বাড়িতে যান। এরপরেই খবর শোনা যায় যে মুখ্যমন্ত্রিত্বের দাবি হচ্ছে প্রথম দাবি, যেটা শিন্ডে জানাচ্ছেন। সেটা যদি না পান তাহলে অন্তত 3টি প্রধান বিভাগ, অর্থাৎ সরকারের 3টি গুরুত্বপূর্ণ বিভাগ, স্বরাষ্ট্র, রাজস্ব এবং অর্থ, এই 3টেই চাইছে শিবসেনা। কিন্তু বিজেপি স্বরাষ্ট্র ছাড়তে একেবারেই রাজি না এবং অজিত পাওয়ারও অর্থ ছাড়তে রাজি না। সেক্ষেত্রে এই 3টে বিভাগ পাওয়ার সম্ভাবনাও ক্রমশই বিলীন হয়ে যেতে থাকে। সেক্ষেত্রে বড় সিদ্ধান্ত কি না এমন হতে পারে যে শিন্ডে এবং তার দল শিবসেনা সরকারে যোগ দিল না, সরকারকে বাইরে থেকে সমর্থন করলো। এই বড় সিদ্ধান্তই কি নিতে চলেছেন শিন্ডে? আরও একটি প্রশ্ন এখানে আছে, শিন্ডে যদি মুখ্যমন্ত্রী না হন তাহলে তার কি হবে? তিনি নিশ্চয়ই নতুন সরকারে এক কদম নেমে গিয়ে উপমুখ্যমন্ত্রী হতে পারেন না। সেক্ষেত্রে তাকে কেন্দ্রে কোনো এমন জায়গায় বসাতে হবে যেটা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সমতুল। কিন্তু কেন্দ্রে যে বিগ 5 বড় 5টা মন্ত্রক, সেই মন্ত্রক যেমন অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ ইত্যাদি, এগুলো বিজেপি ছাড়তে একেবারেই নারাজ। সেক্ষেত্রে শিন্ডেকে কম গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রক কেন্দ্রে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সব মিলিয়ে জোটে ঘোট কিন্তু আরও গভীর হচ্ছে, জল কিন্তু আরও ঘোলা হচ্ছে। সর্বশেষ খবরে জানা যাচ্ছে যে 5 তারিখে মহারাষ্ট্রে নতুন সরকারের শপথ গ্রহণ হতে পারে, কিন্তু কে মুখ্যমন্ত্রী তা এখনও পরিষ্কার নয়। এইটুকু সর্বশেষ খবর শোনা যাচ্ছে যে 5 তারিখে আজাদ ময়দানে একটি সমাবেশ এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের শপথ গ্রহণ হতে পারে। হ্যাঁ অভি, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকেই। আপাতত ধন্যবাদ জানাবো পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে। অর্থাৎ এক্ষেত্রে মহারাষ্ট্রের সরকার গঠনের ক্ষেত্রে কে হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী, পাশাপাশি একনাথ শিন্ডে, যাকে নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা তৈরি হয়েছে, যিনি নতুন দাবিও জানিয়েছেন তার পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে একনাথ শিন্ডে
তিনি কি কোনো গুরু দায়িত্ব পেতে চলেছেন, কোনো মন্ত্রিত্ব পেতে চলেছেন? অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছে, সঙ্গে থাকুন। 6 নবনির্বাচিত বিধায়কের শপথ পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামী সোমবার 2রা ডিসেম্বর 6 নবনির্বাচিত বিধায়ক তাদের শপথ গ্রহণ হবে এবং সেই শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সদ্যই শেষ হয়েছে রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ফল প্রকাশের পরেই দেখা যায় 6টিতেই জিতেছে তৃণমূলের প্রার্থীরা। এবং এই 6 নবনির্বাচিত বিধায়ক তাদেরকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামী 2রা ডিসেম্বর সোমবার তিনি বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা সূত্র মারফত খবর। এবং এই শপথ পাঠ নিয়ে এর আগেও আমরা দেখেছিলাম রাজভবন বিধানসভার মধ্যে যে দ্বন্দ্ব, তবে এক্ষেত্রে যে সদ্যই রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে তাতে 6টিতেই জিতেছে তৃণমূল এবং সেই নবনির্বাচিত 6 বিধায়ক তাদেরই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে আগামী সোমবার এবং তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সত্যই রাজ্যের যে 6 বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং 23শে নভেম্বর 6 বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশ হয়েছিল এবং তারপরেই দেখা যায় 6টিতেই জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থীরা এবং নিজের বিধানসভা এলাকায় সেখানে তারা কাজ শুরু করবেন। তাদের শপথ গ্রহণ শেষ হওয়ার পরেই আগামী সোমবার তাদের শপথ গ্রহণ পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রংপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, ব্রিজ থেকে নিচে পড়ে যায় বাস, অনেকের আহতের আশঙ্কা, মৃত একাধিক। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল বাসটি, সেখানেই এই দুর্ঘটনাটি ঘটে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। আরো বিস্তারিত জানবো আমরা। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি টেলিফোনে রয়েছে। দীপ্তিমান, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা হলো শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল এই বাস এবং সকাল থেকেই যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য রাস্তা কিন্তু প্রচন্ড পিছল ছিল বলে প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে। বাস যখন এই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় একটা বাঁকে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। অটল সেতু যেটা রয়েছে, অটল সেতু ভেঙে বাসটা নিচে চলে যায় এবং সেখানেই কিন্তু বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এবং কয়েকজনের মৃত্যুর খবরও আসছে। কতজন এখনো পর্যন্ত এক্সাক্ট ফিগার জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কিন্তু উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। তারা কিন্তু সেখান থেকে তাদেরকে বের করে যত তাড়াতাড়ি সম্ভব আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সকালবেলায় এই শনিবার সকালবেলায় এই যে ঘটনাটা ঘটেছে, কি করে ঘটলো বা ওখানে বাস কিভাবে ওই টার্নিং নেওয়ার সময় কিভাবে অন্য দিক দিয়ে কোনো বাস আসছিল কিনা বা গাড়ি আসছিল কিনা সেটা প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। তবে সেখানকার যে কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের কাছ থেকে যেটুকু এখনো পর্যন্ত জানা গেছে যে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটা কিন্তু এই অটল সেতু থেকে নিচে পড়ে যায় এবং তারপরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত যেটা খবর পাচ্ছি আমরা 3 জনের মতন মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং বহু যাত্রী সেখানে কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে এখন নিয়ে যাওয়া হয়েছে আশেপাশের হাসপাতালগুলোতে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কার্য চলছে এখন। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেখানে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই জোর কদমে চলছে উদ্ধার কাজ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি।
স্বাস্থ্য পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নয়া কর্মসূচি, যেখানে স্বাস্থ্য পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মসূচি পালন করছেন নিজের লোকসভার কেন্দ্রে, এবং এই সম্মেলন শুরু হওয়ার আগে 1 মিনিটের জন্য নীরবতা পালন করেন তিনি। আরজিকর কাণ্ডে নির্যাতিতা তাকে শ্রদ্ধা জানাতেই 1 মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। স্বাস্থ্য পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কর্মসূচি করতে চলেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঙ্কুর দা, নিজের লোকসভা কেন্দ্রে সেখানে স্বাস্থ্য পরিষেবা শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে সম্মেলন শুরুর আগে আরজিকরের নির্যাতিতার শ্রদ্ধায় 1 মিনিটের নীরবতা পালন করলেন তিনি। হ্যাঁ, অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা। দর্শকরা সকলেই হয়তো জানেন যে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে 1 মাসব্যাপী স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটা কর্মযজ্ঞ শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আমতলা সমন্বয় প্রেক্ষাগৃহে চিকিৎসক সম্মেলন, এবং সেখানে জুনিয়র ডাক্তারের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এবং এই গোটা জানুয়ারি মাস জুড়ে এই স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় 10টি করে স্বাস্থ্য শিবিরের পরিকল্পনাও রয়েছে। এবং সেই যে কর্মসূচি, সেই কর্মসূচির শুরু প্রথমেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত যারা উপস্থিত ছিলেন বক্তা হিসেবে তাদেরকে তিনি অনুরোধ করেন যাতে তারা তাদের বক্তব্য শুরুর প্রথমেই যাতে আরজিকরের নির্যাতিতার প্রতি তারা যাতে সম্মান জ্ঞাপন করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার পাশাপাশি এই চিকিৎসক সম্মেলন শুরুর আগে একটি 1 মিনিটের নীরবতা পালনও করা হয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে তৃণমূল কংগ্রেসের যে দলগত অবস্থান থেকে শাসক দলের দিকে বারংবার বিরোধীরা এই আরজিকর ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, রাজ্য সরকারকে আক্রমণ করেছে, সেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যে কর্মসূচি, সেই কর্মসূচির শুরুতেই নির্যাতিতাকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বলা হলো প্রত্যেককে, এবং নীরবতা পালন করতে বলা হলো। এটা কিন্তু রাজনৈতিকভাবে অবশ্যই তাৎপর্যপূর্ণ অভিযোগ। ধন্যবাদ। অঙ্কুর ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। পার্কস্ট্রিটে গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশ ও নথি জাল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পার্কস্ট্রিট পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি অভিযুক্ত। বাংলাদেশি মাদারীপুরের বাসিন্দা, 2 বছর আগে কলকাতায় এসেছিলেন তিনি। তার কাছ থেকেই উদ্ধার করা হয়েছে এই জাল পাসপোর্টে তার নাম রয়েছে রবি শর্মা। অনুপ্রবেশ ও নথি জাল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যার কারণে গ্রেফতার করা হয়েছে তাকে। এক বাংলাদেশি, তাকে গ্রেফতার করা হয়েছে। পার্কস্ট্রিট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। যেমন জানা যাচ্ছে যে উদ্ধার হওয়া পাসপোর্টে তার নাম রয়েছে রবি শর্মা। বাংলাদেশে থাকতো সে, বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা, কিন্তু 2 বছর আগে সে কলকাতায় চলে আসে। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে এই পাসপোর্ট, যার নাম রবি শর্মা। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রিয়া, কি জানা যাচ্ছে এই বাংলাদেশি যাকে গ্রেফতার করা হয়েছে, জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে, কি জানা যাচ্ছে তার সম্পর্কে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এই যে অভিযুক্ত যাকে পেশ করা হয়েছিল কোর্টে, নিজেদের হেফাজতে চেয়েছিল, পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, এবং সেই আবেদনই মঞ্জুর করে দেওয়া হয়েছে যে 8 তারিখ পর্যন্ত চিঠি দেওয়া হয়েছে তাকে। এবং তার যে এই যে তার যে জাল করা পাসপোর্ট জাল করা, সেটা মূলত কেন, মোটিভটা কি, সেটাই জানতে চাইছে। কারণ তিনি বাংলাদেশের বাসিন্দা, তিনি 2 বছর আগে তিনি পালিয়ে আসেন এই কলকাতাতে। কেন তিনি পালিয়ে এসেছিলেন? তিনি কোনো ক্রাইম করেছিলেন যার কারণে জন্যই কলকাতাকে বেছে নিয়েছিল তার এই ডেরা হিসাবে বা সেখানে গা ঢাকা দেওয়ার জন্য, এবং একই সঙ্গে পাসপোর্ট জাল করেছিল যেখানে রাজস্থানের অ্যাড্রেস দেওয়া আছে এবং সেখানে রবি শর্মা নাম দেওয়া আছে। তার সেই নাম আদেও সঠিক কিনা, সেই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে চায় পুলিশ। এবং সেই কারণের জন্য, এবং এই যে কলকাতায় 2 বছর ধরে তিনি ছিলেন, সেখানে একটা রবি কিদবাই রোড, সেখানে কিন্তু তিনি কেয়ারটেকারের একটি হোটেলে কেয়ারটেকারের কাজ করছিলেন। এই পুরো বিষয়টাই মূলত খতিয়ে দেখার জন্যই তাকে গ্রেপ্তার এবং তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। 8 তারিখ অব্দি পুলিশি কাস্টাডি হয়েছে তার। ধন্যবাদ তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ধর্মস্থানে হামলার কথা স্বীকার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত উত্তেজনা বজায় রয়েছে সেখানে। চট্টগ্রামের হরিশ্চন্দ্র মুন্সেফ লেন এলাকার ঘটনা, ধর্মস্থানে হামলার কথাও স্বীকার করে নিয়েছে চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতারের পর থেকেই এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে বাংলাদেশ এবং দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে সেখানে। এখনো পর্যন্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা অব্যাহত রয়েছে। টেলিফোনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। কি পরিস্থিতি এই মুহূর্তে সংখ্যালঘুদের বাংলাদেশে? বারবার বলা সত্ত্বেও বা নানা ধরনের আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার পরেও বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ থামাবার কোনো বড়সড় উদ্যোগ নিয়েছে বলে মনে হচ্ছে না। আজকে সকালে অর্থাৎ শনিবার সকালে যে খবর আমাদের কাছে এসেছে তাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় 3টি সংখ্যালঘুদের ধর্মস্থানের উপরে আক্রমণ হয়। সে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে যারা মৌলবাদী তারা এই আক্রমণ চালায়, ইট পাথর নিয়ে আক্রমণ হয়। ধর্মস্থান রক্ষায় সে দেশের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা রাস্তায় বেরিয়ে আসেন, দুপক্ষে গোষ্ঠী সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে ইট পাথর ইত্যাদি পরস্পরের দিকে ছোড়া হয়। আহত হয়েছেন কিছু। কোতোয়ালি থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে 3টি ধর্মস্থান সামান্য হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে নিরাপত্তা বাহিনী বা পুলিশের হস্তক্ষেপে সে সংঘর্ষ আপাতত থেমেছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের নানান খবর এখনো ভেসে আসছে। এক কথায় বলা যায় যে শেখ হাসিনার বিবৃতির পরে ভারত সরকারের বিদেশ মন্ত্রীর লোকসভায় লিখিত বিবৃতির পরে কিন্তু অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সংখ্যালঘু সম্প্রদায়ের জান মাল অর্থাৎ জীবন সম্পত্তি বাঁচাবার জন্য কোনো গুরুতর পদক্ষেপ বাংলাদেশ প্রশাসন করেছে বলে মনে হচ্ছে না। সেই জন্য পরিস্থিতি ক্রমাগতই সেই হিংসাত্মকই থাকছে এবং সংখ্যালঘুদের জীবন সম্পত্তির উপর হামলা চলছেই। হ্যাঁ, ধন্যবাদ। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। 4:04 দিকে সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। জমি সংক্রান্ত বিবাদের জেরে নিহত এক, আহত একাধিক। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এই ঘটনা, যেখানে এই ঘটনা ঘটেছে লাঠি বাঁশ ধারালো অস্ত্র নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা হয় এবং ইতিমধ্যেই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ভাস্কর রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। ভাস্কর, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি ঘটনা ঘটেছে সেখানে? দেখো, জমি সংক্রান্ত নিয়ে যে ঘটনাতে বিবাদের যে ঘটনা ঘটেছে সেটাকে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন জগদলা গ্রামে গতকাল দুপুরে জমি সংক্রান্ত নিয়ে মাপামাপি হয়। বিএলআর অফিস থেকে এক প্রতিনিধি দল যায় যেখানে তাদের জমি মাপামাপি করছিল। সেই সময় অপর পক্ষ যারা রয়েছে তারা লাঠি বাঁশ এমনকি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ওই সময় সে পরিস্থিতি চরম উত্তেজনার মধ্যে ছড়ায়। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে সেখানে পৌঁছায়, এমনকি পাশাপাশি আহত ব্যক্তিদেরকে কালিয়াগঞ্জ হসপিটালে নিয়ে আসলে তাদেরকে তাদের স্থিতি বা অবস্থা আশঙ্কাজনক হলে পরে তাদেরকে পাঠানো হয় রায়গঞ্জ জেলা। ভাস্কর, এই যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে এখনো পুলিশের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে, বাকি যারা রয়েছে সব পলাতক রয়েছে এখনো পর্যন্ত। ধন্যবাদ তোমায়। ভাস্কর রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অনুমতিপত্রের মেয়াদ শেষ, অভিযোগ তা সত্ত্বেও চলছিল বালি তোলার কাজ। বালি ভর্তি গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। পাঁশকুড়ার মাইশোর গ্রামের ঘটনা। বলছেন কেন আপনি? ভুলভাল বলছেন কেন? আপনি ভুলভাল বলছেন কেন? আপনার সিওটা দেখুন, আপনার সিওটা দেখুন। আপনি ভুলভাল বলছেন কেন? আপনার সিওটা বলান। আপনি সিওটা কি লেখা আছে দেখুন, কি লেখা আছে?
অনুমতিপত্র ছিল, তবে তার মেয়াদ ফুরিয়েছে বেশ কিছুদিন আগেই। অভিযোগ তা সত্ত্বেও বালি তোলায় বিরাম ছিল না। রাতের অন্ধকারে দেদার চুরি হচ্ছিল বালি। এবার সেই বালি বোঝাই গাড়ি আটকে দিলেন গ্রামের লোকজন। এখানে বলছি যে আমাদের এখানে কোনো খাদান হবে না, কেন না আমাদের এখানে যে নদীর যে পজিশন, এখানে তো আমাদের পাল নেই, তাই জন্য আমরা বলছি যে এখানে কোনো খাদান হবে না। ওরা অবহিতভাবে এসে জোর জুলুম করে এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে জানাতে এসেছি। ঠিক আছে, আজ মাস খানেক। পাঁশকুড়ার ফকির বাজারে বালি কাটাকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয়। কংসাবতী নদীতে চলছিল বালি তোলার কাজ। স্থানীয় সূত্রে খবর, পাঁশকুড়ার মানুষ গ্রামে ছিল বালি তোলার অনুমতিপত্র, আর বালি তোলা হচ্ছিল মায়সোরা গ্রামে। বিক্ষোভের জেরে আটকে পড়ে 3টি বালি বোঝাই লরি। বালি এখান থেকে চুরি হচ্ছে। আমাদেরকে এখানে পেপারে, এই যে পেপার আছে, পেপারসে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে নট ফর সেল। তো বালিটা যাচ্ছে কোথায়? প্রশাসন এসেছে, প্রশাসনের মদতে এখান থেকে 3টে গাড়ি বের করে নিয়ে গেছে। আমরা আটকে ছিলাম, আমরা নয়, গোটা গ্রামবাসী আটকে ছিল। সবাই তো এখানে সবসময় বসে থাকা সম্ভব নয়। তো বসে থাকা সম্ভব নয়, সেই সুযোগের সদ্ব্যবহার করে পুলিশ এসে 3টে গাড়ি বের করে নিয়ে গেছে। আমরা বারবার বাধা দিচ্ছি, আপনি বালি তুলছেন কি কারণে, পারমিশন দেখান। পেপার এক্সপায়ার 10 মাসে, পেপার দেখিয়েছিল, পেপার এক্সপায়ার 10 মাসে। তো আমরা বাধা কেন দেবো না? বেশ কিছু বছর আগে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাঁশকুড়া শহর। নদী বাঁধে বিভিন্ন জায়গায় দেখা যায় ফাটল। স্থানীয়দের তৎপরতায় কোনোভাবেই সে যাত্রায় রক্ষা মেলে। বালি তোলা জেরে বাঁধে বিপদ বাড়ছে বলে অভিযোগ গ্রামবাসীর। তবে শাসক শিবিরের দাবি পুরোটাই বিরোধীদের ষড়যন্ত্র। গ্রামের লোকজনকে জোর করে বিক্ষোভে সামিল করা হচ্ছে। বিজেপির মণ্ডল সভাপতি কতিপয় দুষ্কৃতীকে নিয়ে, যারা কিছুদিন আগে মাইসরা অঞ্চলের টেন্ডার দুর্নীতির নামে যে কিছুদিন আগে টেন্ডার দুর্নীতি করেছে, বৈধ যিনি টেন্ডার পান, যাকে মারধর করে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে দেয়, তারা এখান থেকেও কাটমানি খাওয়ার জন্য তারা এখানে গাড়িগুলোকে আটকাচ্ছে। গাড়ির রাস্তা পিএমজিএসআইয়ের ইরিগেশন দপ্তর অনুমতি দিয়েছে, রাজ্য সরকার অনুমতি দিয়েছে, সেই রাস্তা পিচ রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে এবং গাড়ির সিএফটি চেক সিও আছে কিনা, গাড়ি ওভারলোড আছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। সেটা দেখার দায়িত্ব কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির না। যদিও এই ঘটনায় বিরোধীরা শাসক দলের কাটমানির খেলায় দেখছেন। বাঁধের ওপিঠে বাড়ি, তারা তো দেখেছে বিগত দিনে বাঁধ ভাঙা, নদী ভেঙে গেছে, কিভাবে মানুষ যন্ত্রণায় ছিল, সেটা দেখে তাদের ভয় হয়ে তারা প্রতিবাদ করেছে, কিন্তু তাদেরও প্রতিবাদ শুনেননি ওনারা জোর জবরদস্তি করেই করেছে। কারণ তৃণমূলের দলটা টোটালটাই তো সিন্ডিকেটে চলছে, সিন্ডিকেটের উপরে নির্ভর করে। মুখ্যমন্ত্রী সম্প্রতি বালি চুরি নিয়ে প্রশাসনের একাংশের ঘাড়ে দায় ঠেলে দিয়েছিলেন। তার বক্তব্য, বেআইনি কারবার বন্ধ করতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও। এর জন্য প্রয়োজন সচেতনতা। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মহারাষ্ট্রে ভোটের ফল নিয়ে কংগ্রেস নির্বাচন কমিশন বৈঠক। কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে আগামী 3রা ডিসেম্বর। ভোটে কারচুপির অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিল প্রধান বিরোধী দল। কমিশন জানিয়েছে কংগ্রেসের সমস্ত অভিযোগ তারা পর্যালোচনা করবে এবং কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর একটি লিখিত প্রতিক্রিয়াও দেবে। ভারতের নির্বাচন কমিশন আরও জানিয়েছে ভোট প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। মহারাষ্ট্রের ভোটের ফল নিয়ে কংগ্রেস নির্বাচন কমিশন বৈঠক। কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে আগামী 3রা ডিসেম্বর। ভোটে কারচুপির অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিল প্রধান বিরোধী দল। কমিশন জানিয়েছে কংগ্রেসের সমস্ত অভিযোগ তারা পর্যালোচনা করবে এবং কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর একটি লিখিত প্রতিক্রিয়া দেবে। ভারতের নির্বাচন কমিশন আরও জানিয়েছে ভোট প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। বিয়েতে অসম্মতি আত্মহত্যার প্ররোচনা হিসেবে গ্রাহ্য নয়। অভিযুক্ত শুধু বিয়েতে অসম্মতি জানিয়েছিল। ওই অসম্মতি কখনোই আত্মহত্যায় প্ররোচনা হতে পারে না। বিয়ে সংক্রান্ত এক মামলাতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে বিয়েতে অসম্মতি আত্মহত্যায় প্ররোচনা হিসেবে গ্রাহ্য নয়। অভিযুক্ত শুধু বিয়েতে অসম্মতি জানিয়েছিল। এই অসম্মতি কখনোই আত্মহত্যায় প্ররোচনা হতে পারে না।
এমনটাই সুপ্রিম কোর্ট বিয়ে সংক্রান্ত একটি মামলায় রায়ে জানিয়েছে, যেখানে বিয়েতে অসম্মতি কোনোভাবেই আত্মহত্যার প্ররোচনা নয়, এমনটাই কিন্তু একটি মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিয়ে সংক্রান্ত মামলাতেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে শুধুমাত্র ওই ব্যক্তি বিয়েতে অসম্মতি জানিয়েছেন, আত্মহত্যায় প্ররোচনা হিসেবে তা গ্রাহ্য নয়। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। পল্লবদা, বিয়ে সংক্রান্ত মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের, কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে? ছেলেটি এবং মেয়েটির মধ্যে প্রায় 8 বছরের সম্পর্ক। ছেলেটি চাকরির খোঁজে শহরে যায় এবং তাদের মধ্যে সম্পর্ক প্রায় শেষ হয়ে যায়। এই অবস্থায় মেয়েটি নিজের চেষ্টায় ছেলেটির ঠিকানা খোঁজ করে গ্রাম থেকে শহরে সেই ছেলেটির ঠিকানায় যায়, কিন্তু যাবার সময় বাড়ি থেকে সে বিষ সঙ্গে নিয়ে যায়। বিয়ে করার জন্য প্রত্যাখ্যান করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছেলেটি মেয়েটি যখন বিস্ফোরণ করে আত্মহত্যা করে এবং মৃত্যুর সময় যে জবানবন্দি দেয়, তার ভিত্তিতে আদালত অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ পল্লবদা। এই মুহূর্তে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো। ডক্টর অভিক ঘোষ সহ আমাদের সভামঞ্চে যারা উপস্থিত রয়েছেন, রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মণ্ডল সহ এমএলএ পান্নালাল হালদার, শৌকত মোল্লা, মোহন নস্কর, আব্দুল খালেক মোল্লা, সম্মানীয় অশোক দেব থেকে শঙ্কর নস্কর, জাহাঙ্গীর থেকে জেলা পরিষদ মেম্বার যারা রয়েছেন, শিখাদি, সচিদি, সোমাশ্রী সহ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরো টিম, জেলা শাসক সম্মানীয় সুমিত গুপ্ত থেকে শুরু করে এসপি রাহুল গোস্বামী সহ এডিএম সহ সিএমওএইচ, বিএমওএইচ সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সভাপতি সহ জনপ্রতিনিধি যারা উপস্থিত রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমার ডাক্তার বন্ধুরা যারা আজকে আমার ডাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, আমি গতকাল খবর পেয়েছি এমনকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সুদূর কুচবিহার থেকেও আজকের মিটিং অ্যাটেন্ড করার জন্য আমার অনুজ জুনিয়র ডাক্তাররাও আজকের এই সভায় উপস্থিত হয়েছে। আমি সবাইকে করজোড়ে আমার নমস্কার, কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমরা প্রথমে যখন এই কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করি এবং প্রাথমিকভাবে আমি যখন চিন্তা ভাবনা শুরু করি, আমি 4-5 জনের সাথে কথা বলেছিলাম, এমনকি এখানে সিনিয়র ডাক্তার রেজাউল করিমও আছেন, আমি তার সাথেও আলোচনা করেছিলাম। আমরা যখন ঠিক করেছিলাম আমরা একটা স্বাস্থ্য শিবির করব, যে স্বাস্থ্য শিবির প্রায় 23 লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে, আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে প্রত্যেকটা ক্যাম্পে অর্থাৎ শিবিরে যদি আমরা 2টো শিফটেও ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলি, কেউ প্রাইভেট প্র্যাকটিস করে, কেউ সরকারে চাকরি করে, তারা সপ্তাহে হয়তো 2 দিনের বেশি সময় দিতে পারবেন না। সুতরাং 200-300 ডাক্তার হলে আমরা ভেবেছিলাম আমরা এই কাজটা সফল বা সার্থক করতে পারবো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় 23 লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন তাহলে একটা লোকসভাতে 2000 বুথ আছে এবং সেই 2000 বুথে প্রায় 23 লক্ষ 24 লক্ষ লোক থাকে।
এবং প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা 10 দিন করে একটা শিবির করি, তাহলে খুব কম হলেও আমাদের 400 থেকে 500 ডাক্তার প্রয়োজন হবে। আমি প্রাথমিকভাবে যখন অভিক, অনির্বাণ এদের সবার সাথে কথা বলি, মিরাজ, রাজীব যারাই আমার সাথে প্রথম দফায় আলোচনা করেছিল, তারা বলেছিল দাদা এত ডাক্তার পাবো কোত্থেকে, সবাই তো ব্যস্ত। আমি বললাম আমার কি করতে হবে বলো। ওরা বললো দাদা আপনি একটা মিটিং ডাকুন, আপনার আহ্বানে যদি আসে তাহলে আমরা এটা সার্থক করতে পারবো। আমি সেদিনকে অভিককে বলেছিলাম তোমরা ডেট ঠিক করো, জায়গা ঠিক করো, আমি আসব। আমরা সেদিনকেই ঠিক করেছিলাম যে আমরা 30 তারিখেই মিটিংটা করব। এবং কালকে রাত অবধি আমি যা খবর পেলাম যে 400 ছাপিয়ে, 500 ছাপিয়ে, 600 ছাপিয়ে, 1000 ছাপিয়ে 1200 ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি। এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যেখানে অর্থাৎ 15-16 তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব। যারা 4টে 4 দিক এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।